বিশ্বমঞ্চে ৩-০ ধারণা তুলে ধরলেন ডক্টর ইউনূস। গুম বিরোধী আইন প্রণয়নে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই, জানালেন আইন উপদেষ্টা। বদলে যাচ্ছে র্যাবের নাম, লোগো ও পোশাক। ভোট কারচুপির তদন্ত শুরু, শাস্তি পেতে পারেন ডিসি-এসপি, ইউএনওরা। ভারতের রিপাবলিক টিভিতে চট্টগ্রাম দখলের উস্কানি, জামাতের তীব্র নিন্দা। ট্রাম্পের জয়ে ইমরানের মুক্তির সম্ভাবনা দেখছে সমর্থকরা। গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাজিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে তত্ত্ব নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এতদিন ধরে কথা বলে আসছিলেন, বাকুতে COP29 জলবায়ু সম্মেলনে সেই 3-0 তত্ত্বকেই তুলে ধরলেন বিশ্বমঞ্চে। পৃথিবীকে সবার জন্য নিরাপদ করে গড়ে তুলতে আহ্বানও জানান তিনি। সাবরিনা কাজীর প্রতিবেদন। My long-standing dream of creating a world of 3 zeros. যে তত্ত্ব নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এতদিন ধরে কথা বলে আসছিলেন, বাকু জলবায়ু সম্মেলনে সেই 3-0 বা 3-0 তত্ত্বকেই বড় করে তুলে ধরলেন তিনি। বুধবার সম্মেলনে নিজের ভাষণে এই তত্ত্বের উপস্থাপনা করে তিনি বলেন, এটাই এক নতুন সভ্যতার জন্ম দেবে, গড়ে তুলবে এক নতুন পৃথিবী, যা সবার জন্য বাসযোগ্য হবে। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, এই পৃথিবী গড়ে তোলা সম্ভব। আমাদের সবাইকে শুধু এমন এক জীবনশৈলী গ্রহণ করতে হবে যা এই পৃথিবীকে সবার জন্য নিরাপদ করে তুলবে। বাংলাদেশে অগাস্ট বিপ্লবের পর থেকে মোহাম্মদ ইউনূস যুব সমাজের ক্ষমতা ও প্রয়োজনীয়তা বড় করে তুলে ধরছেন। নতুন প্রজন্মের প্রতি বিশ্বাস ও আস্থা রাখার কথা সর্বত্র বলে চলেছেন। এই বিশ্বাস তার অনেক দিনের। বাকুর জলবায়ু সম্মেলনে নিজের ভাষণেও তিনি বিশ্বের যুবশক্তির প্রতি সেই বিশ্বাস পুনর্ব্যক্ত করে 3-0 তত্ত্বের উল্লেখ করে সবাইকে তার স্বপ্নের সঙ্গী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই 3টি ক্ষেত্র অর্জন করতে পারলে বাকি কাজটুকু করে ফেলবে আজকের নতুন প্রজন্ম। তারা তাদের পৃথিবীকে ভালোবাসে। কি সেই নতুন সভ্যতা? সংক্ষেপে তার রূপরেখা জানিয়ে প্রধান উপদেষ্টা জানান, আমাদের জীবনশৈলী পরিবেশ বিরুদ্ধ। সেই জীবনধারার পক্ষে আমরা যে যুক্তি খাড়া করি তা অর্থনৈতিক কাঠামোর উপর ভিত্তিশীল। সেই অর্থনৈতিক কাঠামো ভোগবাদী জীবনশৈলী গড়ে তুলেছে। লক্ষ্য ভোগবাদের প্রচার, যত বেশি ভোগ তত বৃদ্ধি, যত বৃদ্ধি তত সম্পদেরও বৃদ্ধি। লাভের শেষ সীমায় পৌঁছানোই যেন হয়ে উঠেছে আজকের জীবনের একমাত্র ব্রত। নতুন সভ্যতা গড়ে উঠবে এক নতুন সংস্কৃতিতে ভর দিয়ে। সেই পাল্টা সংস্কৃতির কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের শূন্য বর্জ্য বা শূন্য অপচয়ের পথে হাঁটতে হবে। অপচয় বন্ধের অর্থ ভোগ কমানো। একান্ত প্রয়োজন ছাড়া বাড়তি ভোগ্যপণ্য ব্যবহৃত না হলে অপচয় কমে যাবে। নতুন সেই জীবনশৈলীর ভিত হবে শূন্য কার্বন, জীবাশ্ম জ্বালানির বদলে বিকল্প ও নবায়নযোগ্য শক্তি। তিনি বলেন, পরিবেশের নিরাপত্তার জন্য দরকার এই নতুন জীবনধারা বা লাইফস্টাইল। সেই যাপন চাপিয়ে দেওয়া হবে না, তা পছন্দ করতে হবে। যুব সম্প্রদায় তা আনন্দের সঙ্গে ভালোবেসে গ্রহণ করবে। এভাবে যুব সমাজের প্রত্যেকে গড়ে উঠবে 3-0% হিসেবে। 3-0% কেমন তা নির্দিষ্ট করে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সে কার্বন নিঃসরণ করবে না, অর্থাৎ সে হবে 0 কার্বন। সে সম্পদের একক মজুতদার হবে না, তার সম্পদ হবে সামাজিক ব্যবসা ভিত্তিক, অর্থাৎ সে হবে 0 দারিদ্র, এবং এভাবেই তারা প্রত্যেকে উদ্যোগী হয়ে পূরণ করবে 0 বেকারত্বের তৃতীয় শর্ত। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের মতে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামাতে পারলে দুশ্চিন্তামুক্ত ও বাসযোগ্য এক নতুন পৃথিবী গড়ে উঠবে।
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আইন প্রণয়নের ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি থাকলেও গুমের বিরুদ্ধে আইন করায় সরকারের আন্তরিকতার কোনো কমতি নেই। শুক্রবার এশিয়ান ফেডারেশন অ্যাগেনস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্সের অনুষ্ঠানে কথা বলেন তিনি। 2 দিনব্যাপী অষ্টম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদের শিকড় অনেক দূর ছড়িয়ে আছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টের শিকড় এতটাই গভীরে চলে গেছে যে তাদের বিরুদ্ধে লড়াই এত সহজ নয়। গেল 15 বছর তারা জড়ো হয়েছে, আর এদিকে বর্তমান সরকার কয়েক সপ্তাহ এই প্রক্রিয়ার বিপরীতে কাজ করছে। একই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকার গুম হওয়া মানুষের পরিবারের সঙ্গে রয়েছে। এছাড়া অ্যাটর্নি জেনারেল বলেন, আইন উপদেষ্টার কাছে গুমের মতো অপরাধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সংক্রান্ত অধ্যাদেশের খসড়া প্রণয়নের অনুরোধ করা হয়েছে, যাতে এ ধরনের অপরাধ আর কেউ করতে না পারে। বদলে যাচ্ছে পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বর্তমান ইউনিফর্ম। বিশেষায়িত এই বাহিনীর নতুন পোশাকের রং, নকশাসহ সার্বিক বিষয় চূড়ান্ত করতে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিস্তারিত সাবরিনা কাজীর আরেকটি প্রতিবেদনে। বদলে যাচ্ছে পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বর্তমান ইউনিফর্ম। বিশেষায়িত এই বাহিনীর নতুন পোশাকের রং, নকশা সহ সার্বিক বিষয় চূড়ান্ত করতে কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আশা করা হচ্ছে শিগগিরই নতুন ইউনিফর্ম পাচ্ছেন র্যাব কর্মকর্তা ও সদস্যরা। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি সূত্র বলেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের পোশাক একটি বিশেষ মানসিকতা তৈরি করে। সে কারণেই র্যাবের ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে পুলিশ বাহিনীর ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের জন্য কমিটি গঠন করা হয়েছে। র্যাব মহাপরিচালক ডিজি অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান কালের কণ্ঠকে জানান, র্যাবের পোশাক পরিবর্তনের জন্য আমরা কাজ শুরু করেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই কাজ চলছে। র্যাব মহাপরিচালক বাহিনীর পোশাক পরিবর্তনের কাজ শেষ হতে কত সময় লাগবে তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি। তিনি এ বিষয়ে জানান, এটা নিয়ে অনেক কিছু পর্যালোচনা করতে হবে। এসব কাজ করতে যতদিন লাগে ততদিনই সময় নেব। 2004 সালে র্যাব গঠন করার প্রক্রিয়া শুরু করে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার। ওই বছরই 26শে মার্চ স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে এলিট ফোর্স র্যাবের আত্মপ্রকাশ ঘটে। মূলত দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে এটি গঠন করা হয়েছিল। র্যাবের কর্মকর্তাদের জঙ্গি দমন সহ বিভিন্ন বিষয় প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্র পর্যন্ত পাঠানো হয়। র্যাবের জন্য বেশ কিছু অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। জঙ্গিবাদী সন্ত্রাস ও চরমপন্থী দমন, উপকূলীয় ও বন্দস্যু দমন এবং মাদক প্রতিরোধে সাফল্যের জন্য র্যাব প্রশংসা পেয়েছে। পাশাপাশি বিতর্কিত ক্রসফায়ার সহ নানা কারণে এই বাহিনীর বিরুদ্ধে দেশে বিদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনেও র্যাবের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। এর আলোকেই বাহিনীর ভাবমূর্তি এবং বাহিনীর সদস্যদের ভাবনা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের জন্য ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 2014, 2018 এবং 2024 সালের জাতীয় নির্বাচনের অনিয়ম তদন্ত করবে অন্তর্বর্তী সরকার। সরকারি কোনো কর্মকর্তার বিরুদ্ধে ভোট কারচুপির সংশ্লিষ্টতা মিললে বাধ্যতামূলক অবসর গ্রহণ সহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত ময়ূক ইসলামের প্রতিবেদনে। শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 2014, 2018 ও 2024 সালের জাতীয় নির্বাচনের অনিয়ম তদন্ত করবে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের দায়িত্বে থাকা মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ভূমিকা তদন্ত করা হবে। একইভাবে পুলিশের দায়িত্বে থাকা মাঠ পর্যায়ের পুলিশ সুপার,
থানার ওসিদের দায়িত্ব পালন এবং তাদের ভূমিকারও চুলচেরা বিশ্লেষণ করা হবে। সরকারি কোনো কর্মকর্তার বিরুদ্ধে রাতের ভোট ও ভোট কারচুপির সংশ্লিষ্টতা মিললে বাধ্যতামূলক অবসর সহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সরকারের নীতি নির্ধারক মহল সূত্রে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে রাজি হননি সরকারের দায়িত্বশীল কোনো কর্মকর্তা। এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর কাজ করছে উল্লেখ করে জনপ্রশাসনের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান সেখানে যোগাযোগ করার কথা বলেছেন। জানা গেছে, হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা মনে করছেন বিগত সরকারের আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনের দিনের ভোট আগের রাতেই গ্রহণ, ব্যাপক জালিয়াতি এবং ডামি নির্বাচনে রিটার্নিং অফিসাররা সর্বাত্মক সহায়তা করেছেন। তাদের সহায়তায় হাসিনা সরকার নির্বাচন করে ক্ষমতা ধরে রাখতে পেরেছে। প্রশাসন মনে করছে হাসিনা সরকারের অনৈতিক কাজে সহায়তা না করলে ফ্যাসিজম দীর্ঘায়িত হতো না। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন BASS এর নেতারা বলেছেন, ভোট ডাকাতির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে উদাহরণ দেওয়ার মতো শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। সরকারি কর্মকর্তারা যেন ভুলে না যান তারা জনগণের চাকর, তারা যেন দলীয় ক্যাডারের মতো আচরণ না করে। BASS এর দাবি প্রসঙ্গে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের আহ্বায়ক ABM আব্দুস সাত্তার বলেন, বিগত সরকারের ভোট ডাকাতির নির্বাচনে যারা জড়িত ছিলেন তারা শুধু গণতন্ত্রকেই হত্যা করেননি, বরং রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন। কিন্তু 2-1 জন ছাড়া কারো বিরুদ্ধে সরকার উল্লেখ করার মতো তেমন কোনো ব্যবস্থা এখনও নেয়নি। ছাত্র জনতার আন্দোলন ছিল গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে, তাই তারা যেখানেই থাকুক না কেন তাদের চাকরিচ্যুত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আইনের আওতায় আনা হোক। সরকারের কাছে তাদের তালিকা দেওয়া হয়েছে। সূত্র জানায়, বিগত সরকারের 3টি নির্বাচনের সঙ্গে জড়িত ডিসি, বিভাগীয় কমিশনারদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। এরই মধ্যে সাবেক সমাজ কল্যাণ সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন এবং নির্বাচন কমিশনারের সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ বিভাগের বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অনেককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা OSD করে রাখা হয়েছে। তাদের অনেকে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানা গেছে। কেউ কেউ চিকিৎসা কিংবা বিদেশে পড়ুয়া ছেলে মেয়েকে দেখার নামেও বিদেশে যাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিভাগীয় কমিশনার ও ডিসি কালের কণ্ঠকে জানান, বিষয়টি তারা আগেই শুনেছেন, কিন্তু তাদের কিছুই করার ছিল না, কারণ চাকরি করতে হলে সরকারের শীর্ষ মহলের কথা শুনতেই হয়। ভারতের রিপাবলিক টিভিতে চট্টগ্রামকে ভারতের অংশ করার উস্কানি দিয়ে বাংলাদেশের বিরোধী অপপ্রচারের যে খবর প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। এছাড়া উপস্থাপকের বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত বলেও প্রতিবাদ জানানো হয়। বিস্তারিত মজহারুল আলমের প্রতিবেদনে। এই ষড়যন্ত্রের ফলে চট্টগ্রাম আমাদের হাতছাড়া হয়। ভারতের রিপাবলিক টিভিতে চট্টগ্রামকে ভারতের অংশ করার উস্কানি দিয়ে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের যে খবরটি প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মিয়া পরওয়ার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ভারতের রিপাবলিক টিভির উপস্থাপক চট্টগ্রামকে ভারতের অংশ করার উস্কানি দিয়ে বলেছেন, চট্টগ্রাম 1947 সালে ভারতের হাতছাড়া হয়ে যায়। এখন কৌশলগতভাবে চট্টগ্রাম ভারতের অংশ হয়ে গেলে বঙ্গোপসাগর দখল করা যুক্তরাষ্ট্র বা বিশ্বের কোনো পরাশক্তির পক্ষে সম্ভব নয়। আমি এ উপস্থাপকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই যে ভারতীয়দের এ ধরনের উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর নগ্ন হস্তক্ষেপের শামিল। ওই উপস্থাপক আরও মন্তব্য করেছেন, বাংলাদেশে নাকি হিন্দু নিধন করা হচ্ছে।
সেনাবাহিনী চট্টগ্রামের হিন্দুদের ঘরে ঘরে ঢুকছে। উপস্থাপকের এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, অবান্তর ও উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের মিথ্যা অপপ্রচার বন্ধ করার জন্য আমি রিপাবলিক টিভির প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে ভারতীয়দের এ ধরনের অপপ্রচারের প্রতিবাদ জানানো ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের সঙ্গে অনেকেই গরিবের বউ সবার ভাবির মতো আচরণ করছে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আমরা কারো ভাবি হব না, এই অবস্থা থেকে আমরা দেশকে বের করে নিয়ে আসতে চাই। বুধবার লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াত কেমন বাংলাদেশ চায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না, বাংলাদেশ বাংলাদেশের মতো হবে। বাংলাদেশের নারীদের বাদ দিয়ে কিছু হবে না জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, নারীরা আত্মমর্যাদার সঙ্গে পূর্ণ নিরাপত্তা নিয়ে কাজ করবে। একজন পুরুষ 8 ঘন্টা কাজ করলে নারীদের জন্য 6 ঘন্টা কাজ করার সুযোগ দেওয়া উচিত, যাতে কাজের পাশাপাশি তারা তাদের পরিবার গঠন ও সন্তানের যত্ন নিতে পারে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট জাহাঙ্গীর বখত ফারুক, সাবেক প্রেসিডেন্ট ডক্টর ওয়ালিদ তসরুদ্দিন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট বহিব চৌধুরী, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান, জামায়াত ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বাকার মোল্লা, সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহিন সহ অনেকেই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির জনগণ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর পিটিআইয়ের সমর্থকদের মাঝে আবারও আশার আলো জেগে উঠেছে। এবার কারাগার থেকেই চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ফরজানা আমিনের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা কাজী। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল হয়েছে দেশটির জনগণ। এবার কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী 24শে নভেম্বর ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করবে তার দল পিটিআই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর পিটিআইয়ের সমর্থকদের মধ্যে আশার আলো জেগে উঠেছে। দ্য নেশনের খবরে বলা হয়, ইমরান খান তার সমর্থকদের আগামী 24শে নভেম্বর ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে পিটিআই নেতা সৈয়দ জুলফি বুখারী সংবাদ মাধ্যমকে জানান, ইমরানের প্রতি ট্রাম্পের সফট কর্নার রয়েছে। ট্রাম্প ইমরানের কারাবাস নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। এর আগে ট্রাম্পের জয়ের পর ইমরান খানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেল থেকে একটি অভিনন্দন বার্তা পোস্ট করা হয়েছিল। পোস্টে ট্রাম্পকে ইমরানের খুব ভালো বন্ধু হিসেবে উল্লেখ করা হয়। পোস্টে লেখা ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় আমারও পিটিআইয়ের পক্ষ থেকে ট্রাম্পকে প্রাণঢালা অভিনন্দন। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে মার্কিন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। এদিকে জিও নিউজের বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের চূড়ান্ত আন্দোলনের ডাকে পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা নাখোশ। তারা এ নিয়ে ইতোমধ্যে ইমরানের বোন আলিমা খান এবং তার আইনজীবীর সঙ্গে আলোচনা করেছেন। ইমরানের আইনজীবী ফয়সাল জানান, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইসলামাবাদ মার্চের জন্য একটি কমিটি গঠন করেছেন। কর্মসূচি শুধু ইসলামাবাদেই হবে না, হবে পাকিস্তান জুড়ে। এছাড়া ইমরান খানের সমর্থকেরা যেখানে আছেন সেখানেই বিক্ষোভ হবে। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। বিশেষ করে মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। এ নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়েছেন সে দেশের মন্ত্রী ও বিরোধী নেতারা। ট্রাম্পের জয়লাভের পর পাকিস্তানের অনেক মানুষ আশা করছে যে তিনি ইমরান খানের মুক্তির জন্য কিছু পদক্ষেপ নেবেন, মুক্তির জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবেন। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় এবং তার পূর্ববর্তী কর্মকাণ্ডে ইমরান খান বা পাকিস্তান নিয়ে তার কোনো বিশেষ মনোযোগ দেখা যায়নি। এমনকি
ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ইমরান খানের বিষয়ে কোনো মন্তব্য বা সমর্থনও ছিল না। ক্রিকেটার তামিম ইকবালের পর বাংলাদেশের দাবা অঙ্কনের কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পরিবারকে 2 লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মাস 4 আগে খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়া। এরপর এক ধরনের আর্থিক সংকটে পড়ে যায় তার পরিবার। এ নিয়ে সংবাদ প্রচারের পর সাহায্য করতে এগিয়ে আসেন ক্রিকেটার তামিম ইকবাল। বৃহস্পতিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুশীলনের সময় জিয়ার স্ত্রীর হাতে 5 লাখ টাকার চেক তুলে দেন তামিম। এ সময় খুদে দাবারও তাহসিনের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি। এসব ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন তাহসিন। আজকের কালের কণ্ঠ সংবাদ এ পর্যন্তই। কালের কণ্ঠে সবশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকে সংবাদের ভিডিও এবং অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/কালেরকণ্ঠ এবং facebook.com/কালেরকণ্ঠ ডিজিটালে এবং ইউটিউবে ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।